নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। আমি তো আবার নতুন করে আরম্ভ করেছি, নতুন করে আবার চ্যানেল শুরু করেছি, ঝুলনস ওন স্টোরি। আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত। সেখানে আমার প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, প্রায় 870 জন হয়ে গেছিলো। তো তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা আবার আমার চ্যানেলে ফিরে এসো, আমার হাত ধরো। আমার তোমাদের ওপর প্রবল বিশ্বাস আছে যে তোমরা আবার আমার ফিরে এসে আমার মুখে তোমরা হাসি ফোটাবে। তাই জন্য আর এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেছো, এই আমার নতুন শুরুটাকে যারা মেনে নিয়েছো, এসে আমার হাত ধরেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো। এবং পুরনো যারা ছিল, নতুন আমার পুরনো চ্যানেলে যারা ছিল আগেকার ভিউয়ার্সরা আর সাবস্ক্রাইবার্সরা, তারা প্রত্যেকে ফিরে এসে আবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সে একই চ্যানেল আছে, একই মানুষ, সব একই আছে। তো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি আমার বক্তব্য তোমাদের কাছে তুলে ধরছি। আমি বিয়ের পর থেকেই শুনে আসছি, বা বিয়ের আগেতে থেকে যখন সম্বন্ধ হয়েছিল আমার এই বাড়িতে, তখন তখন আমি শুনে আসছি যে এরা নাকি চট্টগ্রামের লোক। তাদের পূর্বপুরুষ চট্টগ্রামে থাকতো এবং আমার শ্বশুরমশাইও তার প্রাথমিক স্কুল ওখানেই করেছে। তারপরে তো এখানে মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তারি পড়তে ঢুকেছিল। তো তাই শুনে আসছি। তো আমি সেটাই জানতাম যে আমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে ওদের অরিজিন, ওদের রুট বা ওদের শেখর ওখানে, কিন্তু আদতে তা না। তাহলে ব্যাপারটা কি তোমাদের সামনে আমি তুলে ধরছি। অনেক পুরুষ আগে, আমার ধরো শ্বশুরমশাইয়ের দাদু, তারও বাবা, শ্বশুরমশাইয়ের বাবার দাদু আর কি, তারা থাকতো কোথায় বলো তো? ওই বর্ধমানের, পশ্চিমবঙ্গের বর্ধমানের আদি সপ্তগ্রামে তাদের বসবাস ছিল। তারা অনেক পুরুষ সেখানেই বসবাস করত। তো আমার শ্বশুরমশাইয়ের বাবার যে দাদু, ওনার হঠাৎ, আচ্ছা আর একটা কথা বলে রাখি, আমাদের বাড়ি হলো বৈষ্ণব বাড়ি, এরা শ্রীকৃষ্ণকেই ওদের কুলদেবতা বলতে পারো। শ্রীকৃষ্ণই হলো এদের কুলদেবতা। কিন্তু সেই আমার শ্বশুরমশাইয়ের যে বাবার দাদু, আমার বরের দাদুর দাদু আর কি বলতে চাইছি, তা ওনার হঠাৎ কি জানি মনে হয়েছিল উনি বাড়িতে কালী পুজো করতেন। তো যেমন ভাবা তেমনি কাজ। ওই তোমার দীপাবলি অমাবস্যাটা আছে না, সেই যেটা দুর্গা পুজোর পর যে কালী পুজোটা হয়, সেই কালী পুজোতে উনি ধুমধাম করে বাড়িতে বিগ্রহ এনে, এতে বর্ধমানের আদি সপ্তগ্রামের যে বাড়িটি বা বাড়ি ছিল, তো উনি ওইখানে বড় করে দুর্গা পুজো করাটা ভুল হলো, কালী পুজো, কালী মায়ের পুজো উনিই করেছিলেন। তা অনেক গ্রামের লোকেরা এসেছিল খেতে, পুজো দেখতে এসেছিল, ভোগ প্রসাদ খেতে এসেছিল। তো পুজো ঠিকঠাকই সব সমর্পণ হয়েছিল। কিন্তু পুজোর ঠিক পরের দিন ওনার স্ত্রী এবং 3টি কি 4টি ওনার সন্তান ছিল, তারা প্রত্যেকেই হঠাৎ, কোনো কারণ নেই, কোনো রোগের পূর্বাভাস নেই, কোনো কিছু নেই, মারা গেল। কী করে মারা গেল সেটা কেউই বুঝতে পারলো না। এবং কিছু আত্মীয় স্বজনও মারা গেল, যারা যারা পুজোতে ছিল বা পার্টিসিপেট করেছে, তাদেরও অনেক নিজের যে কাছের সম্পর্কের অনেক আত্মীয় স্বজনও সেই পুজোতে মারা গেছিল। তো উনি তখন ভেঙে পড়লেন, কারণ তার স্ত্রী মারা গেল এবং যে 3-4টি সন্তান ছিল তারা প্রত্যেককে মারা গেল। তো ওনার মনে তখন খুব দুঃখ হলো এবং উনি মনে মনে নিজেকে দোষ দিতে লাগলেন যে আমরা তো বৈষ্ণব, শ্রীকৃষ্ণের ভক্ত, আমি তো বৈষ্ণব, আমি কেন শাক্তের পুজো
কালী পুজো করতে গেলাম, এটা ওনার মনে হয়েছিল। কিন্তু মা কি কখনো কাউকে শাস্তি দেন? আমার তো মনে হয় না। কি জানি ওরা মানে পাড়া প্রতিবেশীরা বা গ্রামের লোকেরা নাকি বলেছিল পুজোয় কোনো খুঁত হয়েছে বা কোনো দোষ হয়েছে, তাই জন্য এই এই মহামৃত্যুর মিছিল হয়েছে তোমাদের পরিবারে। তখন এই সব কথা দেখো, মানুষের তো অনেকে অনেক কথাই বলে, তবে আমার মনে হয়েছে ঠাকুর কখনো এটা করতে পারে না, কেন জানি না, এর কোনো আমি ব্যাখ্যা খুঁজে পাইনি। মানে আমি যখন শুনেছি এই কথাটা, তখন উনি মনের দুঃখে কিছুটা পথ হাঁটতে হাঁটতে, কিছুটা পথ গরুর গাড়িতে চড়ে, অধিকাংশ পথই হেঁটে উনি মানে কোনো কিছু প্ল্যান করে না বা কোনো কিছু ভেবে চিনতে না, হাঁটতে হাঁটতে চলতে চলতে উনি গিয়ে পৌঁছলেন। তখন তো এপার বাংলা ওপার বাংলা বলে কিছু ছিল না, যৌথ একটা দেশ ছিল। তো মানে বাংলাদেশ মানে ইস্ট বেঙ্গল আলাদা ছিল না, দুটো বেঙ্গলি দুটো বাংলাই একই ছিল। তো উনি হাঁটতে হাঁটতে চলতে চলতে উনি চলে গেছিলেন চট্টগ্রামে। তো সেখানে গিয়ে উনি মনের দুঃখ হলো, উনি বসতি করলেন, কিছু টুকটাক ব্যবসা আরম্ভ করলেন, কারণ খেতে পড়তে তো হবে। তো ওই দেশে গিয়ে উনি পুনর্বিবাহ করেছিলেন। আবার বিবাহ করার পর ওনার সন্তান আদি হলো, মানে ওনার পরিবার আবার কি বলবো শেকড় গেড়ে বসলো এই চট্টগ্রামে। তারপর থেকেই ওনারা চট্টগ্রামেই বাসিন্দা হয়ে গেল। কিন্তু তোমরাই বলো, সত্যি কি এরা চট্টগ্রামের লোক? কারণ এদের অরিজিন বা শেকড়টা তো তোমার ওই বর্ধমানের আদি সপ্তগ্রাম। কিন্তু আমার শ্বশুর মশাই এবং আমার শ্বশুরবাড়ির সবাই ওরা বলে, মানে মনে প্রাণে ওরা বিশ্বাস করে ওরা নাকি চট্টগ্রামেরই। আমি কিন্তু সেটা মনে করি না, কারণ যেখানে আমার মানে শেকড়টা গেঁথে আছে সেই মাটিটাই তো আমার মাটি। তা ওইখানেই ওনারা উনি বসবাস আরম্ভ করলেন এবং উনি কিছু মানে কবিরাজি ওষুধপত্র, শেকড় বা বাকড় বেটে ঘষে কিছু ওষুধ নিজে পড়া মানে পুরনো দিনের পুঁথিপত্র ঘেটে উনি অনেক রকমের ওষুধ আবিষ্কার করলেন এবং সেই মানে বন জঙ্গল থেকে শেকড় বাকড় নিয়ে এসে সেগুলো ওই যে খলের মধ্যে বেটে, খল নুড়ি বলে বোধ, ওটাতে বেটে ওষুধ বিশুধ নিয়ে উনি আরম্ভ করলেন এবং সেই ওষুধ বিশুধ শেকড় বাকড় দিয়ে মানে অব্যর্থ ভাবে মানে রোগীরা ঠিক হতে লাগলো। প্রথমে উনি মানে কি বলবো মানে আন্দাজে ঢিল ফেলা বলে না, ওইরকমভাবে উনি ওনার নিজের বাড়ির লোকেদের ওপর প্রয়োগ করতে লাগলেন। মানে ছোটোখাটো মানে জ্বর জারি, তারপরে তোমার পেটের অসুখ, বমি যেরকম হয় আর কি, দেখলেও সেগুলো মানে খুব ভালোভাবে কাজ করছে। তখন উনি একটি ওই বাড়িতে, যে বাড়িটা চট্টগ্রামে করা হয়েছিল সেই বাড়িতেই উনি একটি চিকিৎসালয় খুলে বসলেন এবং তিনি ওই শেকড় বাকড় বেটেই মানুষের চিকিৎসা করতে লাগলেন এবং সেই চিকিৎসা তে উপকারিত হয়ে শুধু যে ওই চট্টগ্রামে উনি যেখানে বাড়ি করেছিলেন ওনার গ্রামে সেখানের লোকজন না, মানে ওনার খ্যাতি বেশ ছড়িয়ে পড়ল ওই বঙ্গে। এবং তারপরে আরও 3 জেনারেশন মানে 3 পুরুষ তারা ওই কবিরাজি ব্যবসায়ী মানে কবিরাজ বলেই তারা বিখ্যাত হয়েছিলেন। এবং আমার শ্বশুরমশাইয়ের বাবার নাম হলো নবীন কবিরাজ। উনি আরও মানে উনি তো ওই মানে কবিরাজি নিয়ে আরও লেখাপড়া করেছিলেন এবং ওনার খ্যাতি মানে এই বঙ্গেও চলে এসেছিল। এবং আমি বিয়ের পর এসে দেখেছি যে ওই কিছু পুরনো পুঁথিপত্র এবং যেখানে ওই বেটে ওই খল নুড়িতে বেটে যে ওষুধ করে সেই জিনিস থেকে গেছে আমাদের বাড়িতে। একটি আমার কাছেও আছে, আমি ওটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো নবীন কবিরাজ যারা চট্টগ্রামের বাসিন্দা বা যাদের পূর্বপুরুষ চট্টগ্রামে ছিল তারা জানবে হয়তো। এই দেখো, এই একটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। এই যে এইরকম আরও 2-3টে আছে, আমার ননদরা ভাগ করে নিয়েছে, এটা আমি রেখে দিয়েছি আমার দাদা শ্বশুরই বলবো, তার স্মৃতি হিসেবে আমি এটা রেখে দিয়েছি। তা
তারপরে তো ওই ধরো পার্টিশান হলো, এপার বাংলা ওপর বাংলা হয়ে গেল, সেই ডামাডোলের বাজারে এরা এদিকে চলে এলো, এবং ওই নবীন কবিরাজ মানে আমার শ্বশুরমশাইয়ের যে বাবা, আমার বরের দাদু মানে ঠাকুরদা, উনিও এখানে চলে এলেন, এবং কারণ ওখান থেকে তারা বিতাড়িত হয়েছিল। তো সেই ফটোটা, ওই বাড়ির যে ছবিটা, সেটা এখনও আছে, তবে কিছুটা খারাপ হয়ে গেছে। 12টা ঘরযুক্ত বাড়ি, এবং সামনে অনেকটা উঠোন ছিল, সেই উঠোনে একটা জিপ গাড়ি দাঁড়ানো আছে, মানে ওই গাড়িটা ওনাদের ছিল আর কি, নিজস্ব গাড়ি। ওপরে 6টি ঘর, নিচে 6টি ঘর। সেই আদলেই, অনেকটা সেই আদলে আমাদের এই বাড়িটা হয়েছে, যদিও সামনে আমাদের জায়গা নেই, এটা তো কলকাতা শহর, কিন্তু 6টা 12টা ঘরের জায়গায় এই বাড়িতে 8টা ঘর, ওপরে 4টে ঘর, নিচে 4টে ঘর। তা কিন্তু আমার শ্বশুর মশাইকে উনি মানে নবীন কবিরাজ, মানে আমার দাদা শ্বশুর, উনি ডাক্তারি পড়িয়েছেন। যখন তো জয়েন্ট সিস্টেম ছিল না, ওই মানে স্কুলের যে রেজাল্ট দেখে, সায়েন্সের রেজাল্ট দেখে সে মানে ডাক্তারিতে চান্স পেত যারা ভালো স্টুডেন্ট। তা আমার শ্বশুরমশাই মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তারিতে চান্স পেয়েছিলেন, এবং আমার ঠাকুরদা মশাই সেই ওনাকে ডাক্তারি পড়িয়েছিলেন, মানে কবিরাজ থেকে এবার ডাক্তারি এলো, মানে সেই চিকিৎসা ব্যবস্থাটাই ব্যাপারটা মানে বংশের পর বংশ চলে এলো। কিন্তু তোমার আমার স্বামী হলো ব্যতিক্রম, যা কেন ওনার চিকিৎসা এতে অতটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু আমার শ্বশুরমশাই জেদ ছিল যে না, তুমি চিকিৎসা করো আর না করো, তোমাকে তুমি যে ডাক্তারের বাড়ির বংশধর, সেটা তোমাকে কি বলবো মানে ধরে রাখতে হবে। তাই জন্য অনিচ্ছা সত্ত্বেও মানে আমার স্বামী ওকালতি পড়ার সময় সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা মানে হোমিওপ্যাথি ডাক্তারিও পড়াশুনো করেছিল, এবং ডাক্তারও হয়েছিল। কিন্তু একদিনের জন্য সে চেম্বার করেনি, বসেনি। এটা আমার শ্বশুরমশাইয়ের বড় আক্ষেপ ছিল। ও বলেছিল, তুই সোম থেকে শুক্র কোর্টে যা, কিন্তু প্রত্যেক শনিবার আমার চেম্বারের পাশে তুই একটা চেয়ার টেবিল নিয়ে বস, তুই যে এত কষ্ট করে পাস করলি সেটা তুই মানে ভুলে যাবি, তুই একটা দিন চিকিৎসা কর। কিন্তু ওই কথা শুনলো না, এবং পরবর্তীকালে আমিও বলি যে তুমি এবার দেখো না, বইপত্র ঘেঁটে দেখো না, যদি পারো, এটা তো বাড়িতে বসে হয়ে যাচ্ছে। আর তখন ও বলে না, যখন আমি ডাক্তারি পাস করেছিলাম, আমি হোমিওপ্যাথি ডাক্তারি পাস করেছিলাম, তখন সবাই হাসাহাসি করতো, মানে তখন ওটা খুব ভালোভাবে প্রচলিত হয়নি। কিন্তু এখন হোমিওপ্যাথি চিকিৎসা একটা বেশ উঁচু স্থানে গেছে। তা আমি এখনও বলি, তুমি চেষ্টা করো না, তুমি দেখো না, তোমার পুরনো বইপত্র ঘেঁটে দেখো না। বলে দূর, এখন আমার বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, ওকালতি সামলেই পারছি না, আবার শনিবার করে বসবো। তাহলে তোমাদের কাছেই আমি এই মানে আমার এই মানে কথাটা এই কি বলবো, আমার মনে যে উত্তরটা আছে, মানে প্রশ্নটা আছে, উত্তর তো তোমরা দেবে, প্রশ্নটা আছে যে আমরা তাহলে কোথাকার বাসিন্দা? আমরা কি মানে এই বর্ধমানের আদিসপ্তগ্রামের বাসিন্দা, নাকি আমরা ওই চট্টগ্রামের বাসিন্দা? এটা আমি বুঝে উঠতে পারি না। আমার বর কিন্তু বলে আমার ননদরা কিন্তু বলে আমরা চট্টগ্রামের, আমরা চাটগাঁইয়া। কিন্তু আমার বর বলে না, আমি এদেশীয়, আমি বর্ধমানের লোক, এবং ও মোহনবাগানের সাপোর্টার। যদিও আমিও মোহনবাগানের সাপোর্টার না, কারণ আমার বাবা ঢাকার লোক ছিল, আমি সেই সূত্রে বাঙাল। আমার মা এদেশীয়, কিন্তু আমি কিন্তু বাঙাল, সে কারণে আমি ইস্ট বেঙ্গলের সাপোর্টার, এবং ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বারও ছিল আমার বাপি। তাই জন্য আমি ইস্ট বেঙ্গলকেই সাপোর্ট করি। কিন্তু আমার স্বামী কিন্তু সেই পূর্বপুরুষের কথা মনে রেখে ও কিন্তু মোহনবাগানের সাপোর্টার, এবং এই নিয়ে আমাদের তর্ক বিতর্কও হয়। তো তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, তাহলে মানে আমরা তাহলে কারা, মানে আমরা কি, আমরা এপার বাংলা না ওপার বাংলা? এই প্রশ্ন তোমাদের কাছে আমি রাখলাম। তো আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, এবং আমার পাশে থেকো। আমার পুরনো ভিউয়ার্সরা প্লিজ 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 ফিরে এসো, আমি তোমাদের খুব মিস করছি। এবং তোমরা যে অনেক 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 যে মানে কি বলবো কমেন্ট করতে, এবং আমি প্রত্যেকটার উত্তর দিতাম, তোমাদের রিপ্লাই করতাম, সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে।
তো আমার কথা ভেবে তোমরা প্লিজ ফিরে এসো, ঠিক আছে? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।